আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, প্রধানমন্ত্রী। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ফার্স্ট নীতির বার্তা। দলীয় তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত, জামাত এমপি গাজী নজরুল বহিষ্কার। দেশে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, অনেকে গুজব ছড়াচ্ছে, জ্বালানি বিভাগ। বিমানবন্দর ও পাতাল রেলের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে, ইসি আনোয়ারুল ইসলাম। ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। জাল সনদের অভিযোগে ৬৩ শিক্ষককে ব্যক্তিগত শুনানিতে তলব। দিল্লিতে ককরোচদের আন্দোলন আরও তীব্র হচ্ছে, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ স্বার্থে হামলার তীব্র হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ড্যাব বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রিহাব প্রতিনিধি দল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানান। পাশাপাশি আবাসন খাতে বিভিন্ন সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করার উপর গুরুত্বারোপ করেন তারা। যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও বৃদ্ধি এবং রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভ্যাটিকাল নগরায়নের উপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকগুলোতে ৩ মাসের পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশ ফার্স্ট নীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল দিক নির্দেশক হবে বলে স্পষ্ট করে জানিয়েছেন খলিলুর রহমান। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এশিয়ান আঞ্চলিক ফোরাম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে এসব বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয় যে সবার আগে বাংলাদেশ নীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে পথ দেখাবে। নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস ও ভাইরাল হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জামাতে ইসলামী। বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো রকম সংকট নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুত আছে প্রায় ৩১ দিনের, অকটেন আছে ৩৬ দিনের, পেট্রোল আছে ২০ দিনের, ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিনের। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে বেশি অনেক আছে। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই আছে, যা দিয়ে আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। বুধবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। টানা ৬ মাসের অনিশ্চয়তা ও স্থবিরতা কাটিয়ে গতি ফিরেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে। দেশের উত্তরাঞ্চল সহ রাজধানীমুখী কোটি মানুষের যাতায়াত সহজ করার এই অগ্রাধিকারমূলক প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
মূল পরিকল্পনার বাইরে বাইপাইল ইন্টারসেকশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল এবং MRT লাইন 1 এর সঙ্গে নতুন করে সংযোগ যুক্ত হওয়ায় এই প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি ব্যয় 1,55.15% বৃদ্ধি পেয়ে 26,581 কোটি টাকায় ঠেকেছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় সম্বলিত মোট 8টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর মাস থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, তাই সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে তোলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। বুধবার বিকেলে আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাল সনদের অভিযোগে অভিযুক্ত কলেজ পর্যায়ের 63 শিক্ষককে ব্যক্তিগত শুনানির জন্য তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বা জবাব না দেওয়ায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে এ শুনানির আয়োজন করা হয়েছে। বুধবার মাওসির জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে অভিযুক্ত শিক্ষকদের শুনানির তারিখ, সময় ও প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এ মর্মে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে প্রাপ্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট শিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শিক্ষা ভবনের 317 নম্বর কক্ষে সশরীরে উপস্থিত থাকতে হবে। ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এ অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান এই বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে প্রশাসন। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা এই আন্দোলনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের টানা 25 দিনের অনশন এবং শিক্ষার্থীদের উপর পুলিশের সাম্প্রতিক অভিযানের প্রতিবাদ ঘিরে। আন্দোলনকারীদের সংসদ ভবনমুখী কর্মসূচি ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শহরের 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরানি বিরোধী যুদ্ধে ব্রিটেন যদি অংশ নেয়, তবে মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের সব ধরনের সামরিক ও কৌশলগত স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এই সতর্কবার্তা দিয়েছে। রুশ সংবাদ সংস্থা তাসের সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের পরিচালিত ইরানি অভিযানে ব্রিটেনের অংশগ্রহণ সম্পর্কিত সাম্প্রতিক সংবাদ পরিবেশনাগুলো যদি সত্য প্রমাণিত হয়, তবে এর বেশ কিছু গম্ভীর প্রভাব পড়বে। উচ্চপদস্থ ওই ইরানি কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণের সিদ্ধান্ত যদি সত্য হয়, তবে রাজনৈতিক ও আইনি পরিণতির পাশাপাশি পুরো অঞ্চলে ব্রিটেনের সকল স্বার্থকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।